শরীফ বললেন, ম্যাডাম কবুল বলুন, কবুল বলুন। স্যারের কিছু হলে দেশের লস। আপনার লস ম্যাডাম, তাড়াতাড়ি বলুন। তুষি নিস্পন্দন হয়ে চেয়ে রইল স্বার্থশূন্য দৃষ্টিতে। তেজদীপ্ত চাহনি দেখে বুঝলো হার মানতেই হবে। ছোট্ট একটু ঢোক গিলে বলল, কবুল। স্বার্থ বলল, আরো দুবার, কবুল কবুল। সাথে ঝরঝর করে কফটা জল ওর চোখ বেয়ে নেমে গলায় গিয়ে থামলো। অনুনয় করলো নরম সুরে, এবার তো বন্দুকটা নামান, কবুল বলেছি আমি। স্বার্থর চেহারায় যুদ্ধ জেতার আনন্দ ছুটে আসে। বুক ফুলিয়ে শ্বাস ফেললো, হেসে বলল, শুনেছি। কাঁদছ কেন? ভয় দেখাচ্ছিলাম। আমি মরে গেলে বিয়ে করবে কে? মেয়েটা ভ্যাবাচাকা খায়। জামিল সহ বাকিরাও ভরকে যায় কিছু। তো সেই চিরবির করে বলে, খারাপ ফালতু লোক একটা। বিশ্ব বিটকেল আপনি। স্বার্থ হাসলো তাও। কাজীকে বলল, এবার আমাকে বলতে বলুন কবুল। এতক্ষণে এত নাটকে ভদ্রলোক মূর্তি হয়েছিল। নড়েচড়ে বললেন, জি জি বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। জামিল মাথা নেড়ে হাসলো। ওর কাঁধে হাত রেখে বলল, তুই একটা চিজ রে স্বার্থ। জানটা উড়ে গেছিল আমাদের, হারামি। শরীফও ঘাড় নাড়ালেন। ভয় তিনিও পেয়েছিলেন আসলে। তার স্ত্রী শালিকা এমনকি কাজীও হকচকিয়েছেন। স্বার্থ কাগজ ঠেলে দেয়, নাও সই করো। তুষি দাঁত চিবিয়ে বলল, হাত না খুললে সই করব কিভাবে? হাত খোলা যাবে না, এভাবেই করো। আপনাকে আমি দেখে নেব। রাতে যত ইচ্ছে, নাও সাইন ইট। তুষি মেজাজ খারাপ করে আঙ্গুলে কলম তুলল। সই করতে গিয়েও থামলো হঠাৎ। প্রশ্ন ছুড়ল বিদ্রুপ করে, আর আপনার আইরিনের কি হবে? স্বার্থ বিরক্ত হলো। চসূচক শব্দ করে একদমে বলল, ওকে জামিলের সাথে বিয়ে দিয়ে দেব। তোমার এত ভাবতে হবে না। জামিল তবদা খায়, নাক কুচকে বিড়বিড় করে, সালেনে মুঝে কিউ তোরা। তুষি পরাস্ত হয়ে সই করলো। এরপর স্বার্থ লিখলো নিজের নাম। বরকনে হিসেবে পাশাপাশি ওদের নাম দুটো জলজল করলো বড্ড। সেদিক চেয়ে স্বস্তির শ্বাস ফেললো ছেলেটা। ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃত 14ই ফেব্রুয়ারিতে আজ নতুন করে এক পবিত্র বন্ধনে জড়ালো ওরা। জামিলা শরীফ ছেলে পক্ষের সাক্ষীর জায়গায় সই করলেন। শরীফের স্ত্রী শালিকা করলেন তুষির পক্ষে। এইবার মেয়েটার হ্যান্ডক্যাফে আটকে থাকা হাত দুটো খুলে দিল স্বার্থ। তুষি কবজি ডলতে ডলতে বিড়বিড় করলো, জল্লাদ একটা। মৌলভী সাহেব কাগজ হাতে নিয়ে বললেন, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আলহামদুলিল্লাহ, আপনাদের নতুন জীবন সুখের হোক। সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলল, অথচ স্বার্থ তাকাতেই মুখ ঘুরিয়ে নিল তুষি। ছেলেটার সঙ্গে সঙ্গে এক হাতে ওর গাল চেপে ধরে নিজের দিকে ফেরায়, ভুরু নাচিয়ে বলে, মিসেস স্বার্থ আবরার, আপনার সমস্যা কি? তুষির কণ্ঠে নম্রতা নেই। কেন করলেন এরকম? কি রকম? আপনি না আমাকে ভালোবাসেন না? তাহলে এত নাটকের মানে কি? স্বার্থ চেয়ারে পিঠ ছড়িয়ে বসলো, বলল, এমনি। ব্রহ্মতালু জ্বলে যায় তুষির, চোখটাও ছলছল করে সাথে। জামিল বিড়বিড় করে বলল, শালা ঘাউরা। ওর আর স্বার্থকে সহ্য হলো না। মনটা চাইলো মেরে মাথার খুলি ভেঙে দিতে। শরীফকে বলল, চলুন আমরা গিয়ে মিষ্টি নিয়ে আসি, এরা ঝগড়া করুক। জি জি চলুন। বাকিরা রয়ে যায়। কাজী সাহেব কাগজপত্র গোছালেন। তুষি হঠাৎই উদাস হয়ে গেল। চেয়ারের হাতলে এক পাশ হয়ে মাথা ঠেকালো। চোখের কোণ ছুঁয়ে একটা জলের ধারা নামলো তখনই। গড়িয়ে পড়ার আগেই স্বার্থ ব্যতিব্যস্ত হাতে মুছে দেয় সেটুকু। কিছু বলে না, নিঃশব্দে চেয়ে থাকে। ওই বরফ শীতল দৃষ্টিতে হৃদয়ে টান পড়ল তুষির। খুব প্রত্যাশা নিয়ে আরেকবার শুধালো, বলুন না কেন বিয়ে করলেন? কেন অয়নকে বিয়ে করতে পারোনি বলে কষ্ট পাচ্ছ? তেতে উঠল মেয়েটা। বাজে কথা বলবেন না, আমি তো পালিয়েই যাচ্ছিলাম। গিয়ে কি হতো? সেখানেও হয়তো অন্য কাউকে বিয়ে করলে করতাম, তাতে আপনার কি? স্বার্থ সোজাসুজি বলল, অনেক কিছু। যে মুখে একবার আমার জন্য কবুল বলেছ, সেই মুখে অন্যের জন্য কবুল বলতে দি কি করে? গাড়ি চলছে দিকবিদিক উড়িয়ে। প্রচণ্ড বাতাসে কান মাথা ধরে যাচ্ছে তুষির। স্বার্থ জানালার গ্লাস লাগাতে দিচ্ছে না। তার চেয়েও বড় কথা, লাগাতে পারছে না ও। একটা হাত স্বার্থ ধরে রেখেছে, একেবারে আঙ্গুলে আঙ্গুল ডুবিয়ে। এমন শক্ত করে ধরা গোটা হাত নাড়ানোই দুষ্কর এখন। তবে তুষির এসবে আগ্রহ কম। ওর বুকটা ধুকধুক করছে ভীষণ ভয়ে আর চিন্তার তোড়ে। বিটকেলটা নিশ্চয়ই ওকে নিয়ে বাড়ি যাচ্ছে। ওখানে গিয়ে তুষি কি কি দেখবে কে জানে। আচ্ছা, অয়ন ইউষার বিয়ে হয়েছে কি? দাদি কি স্টেশনে বসে আছে ওর জন্য? আর বাড়ির সবাই সবাই যখন জানবে ওর আর স্বার্থর বিয়ে হয়ে গেছে, কি বলবে, কি করবে? ভাবতে গিয়েই তুষির মাথা ফাঁকা হয়ে যায়। চিন্তায় হাঁসফাঁস করে। অথচ যার জন্যে
এত কিছু তার এসবে উদ্বেগ নেই। সব মনোযোগ তার গাড়িতে, রাস্তায় আর তুষির অবলা নরম হাতটার ওপর। এক ফোঁটা নড়তেও দিচ্ছে না। তুষি বল খাটিয়ে ফের কবজি মোচড়ালো। অমনি চোখ রাঙিয়ে পাশ ফিরল সার্থ। চড়া কণ্ঠে বলল, আর একবার হাতটা নাড়লে টেনে সোজা কোলে বসাবো। তুষির চোখ বিকট হলো, ঘন ঘন পাতা পড়ল তাতে। সার্থ বিস্ময়ে পাত্তা যখন দিল না, অসহায়ের মতো মাথাটা ঘুরিয়ে নিল জানালার বাইরে। হঠাৎ খেয়াল করলো রাস্তা ভিন্ন, অচেনা। এই রাস্তায় তো ও কোনোদিন যায়নি। সাগ্রহে জানালার ওপর আরও ঝুঁকে গেল মেয়েটা। এদিক ওদিক চেয়ে দেখলো ভালো করে। সাইনবোর্ডগুলো এত দ্রুত চলে যাচ্ছে, ভেঙে ভেঙে পড়তেও পারছে না। শেষে অধৈর্য হয়ে বলল, এটা তো বাড়ির রাস্তা নয়। বাড়িতে যাচ্ছি না। তুষি আকাশ থেকে পড়ল। কোথায় যাচ্ছি তাহলে? সার্থক গাড়ির হুইল ঘুরিয়ে বলল, হানিমুনে। আটকে উঠল তুষি। হানিমুনে মানেও জানে, এ কথা তো ছোট বাচ্চাও বুঝবে। অমনি আর্তনাদ করে বলল, কি কি বলছেন? কি আপনার কি মাথা গেছে? পেয়েছেনটা কি আমাকে? তুষি এত চেঁচানো শুরু করলো, সার্থ দুম করে স্টেরিও চালিয়ে দিল গাড়ির। ইংরেজি ভাষার গান বাজ পড়ার মতো এক একটা শব্দে তুষির চিৎকারটাও হারিয়ে গেল কোথাও। হাসনা বসে আছেন চুপটি করে। চোখের সামনে সৈয়দ বাড়ির সবগুলো মানুষ হুটোপুটি করছে, ঘুরছে ছটফটে পায়ে। চিন্তায়, উৎকণ্ঠায়, হতাশায় দিশেহারা সবাই। কতক আত্মীয় স্বজন এসেছেন, অনেকে এসে পৌঁছাননি এখনো। তবে এমন গুরুতর পরিবেশের ফাঁক গলে বের হবার পথ পাচ্ছেন না তিনি। সাথে তুষি এত বড় একটা দায়িত্ব দিয়ে গিয়েছে, ওটাও সারতে হবে। ওদিকে রেহনুমা কেঁদে কেটে অস্থির। সকাল থেকে মেয়েকে খুঁজে পাচ্ছেন না কোথাও। দারোয়ান চাচা দেখেছেন তুষিকে একটা ব্যাগ নিয়ে বের হতে, কিন্তু কোথায় গেল মেয়েটা? হাসনাও নাকি কিছু জানেন না। ব্যাপারটা নিয়ে দিকদিশা হারিয়েছে বাড়ির প্রতিটি মানুষ। শওকত, সাইফুল যেন কোথায় কোথায় ছুটেছেন। সাথে গিয়েছেন নাসিরও। রোকসানা মেয়েকে নিয়ে বসে আছেন মায়ের পাশে। আইরিনের মুখে বিশেষ শব্দ নেই ঠিকই, কিন্তু ভেতর ভেতর বিরক্তিতে চৌচির সে। তুষির বিয়েটা আজ হয়ে গেলে ভালো হতো। স্বার্থ উপায় না পেয়ে অন্তত বেছে নিত ওকেই। কিন্তু এই মেয়ে মনে হয় মরেও শান্তি দেবে না। সবাই যখন উতলা মরিয়া এক এক রকম ভাবনায়, সে সময় সিঁড়ির নিচু ধাপটায় মাথা ঝুঁকিয়ে চুপ করে বসে আছে অয়ন। একটা কথাও মুখে নেই, নড়চড় নেই শরীরে। অয়ন জানে তুষি এমনি এমনি হারায়নি, এর পেছনে কেউ আছে, বিশেষ কেউ। ও লাল টকটকে চোখ দুটো তুলে ওপরের ঘরের দিকে চাইল আরেকবার। বাইরে থেকে মিন্তু ছুটে এলো তখনই। হাঁপাতে হাঁপাতে বলল, মেজো ভাইয়া তো ঘরে নেই। এই কাছে পিঠে কোথাও একটা বাজ পড়ল বোধ হয়। প্রত্যেকেই বিস্ময়ে কেমন নিস্তব্ধ হয়ে পড়ল। রেহনুমার কান্না থামলো সাথে সাথে। তনিমা বললেন, ভালো করে দেখেছিস? দারোয়ান যে বলল ও যায়নি কোথাও। হ্যাঁ, অয়ন ভাই যেভাবে বলল আমি তো সেভাবেই সানসেট বেয়ে উঠলাম। জানালা থেকে দেখলাম ঘর ফাঁকাই। জয়নব চোখ বুজে চসূচক শব্দ করলেন। এবার নিশ্চিন্ত দাঙ্গা বাঁধবে বাড়িতে। অথচ দুপাশে মাথা নেড়ে হেসে ফেলল অয়ন। বলল, বাহ, তাহলে মিলল আমার কথা। এবার কি বলবে তোমরা? জয়নবের মুখটা ছোট হয়ে এলো। অয়নের সাথে একটু আগেই একটা তর্কযুদ্ধ শেষ হয়েছে ওনার। তুষির এই বাড়ি থেকে গায়েব হওয়া নিয়ে অয়ন প্রথম তীর ছুঁড়েছিল স্বার্থর দিকে। উনি এতক্ষণ নাতির পক্ষ নিয়ে কথা বলছিলেন। ওদিকে স্বার্থর ঘরের দরজা বন্ধ, লক করা। দেখে বোঝার উপায় নেই ও ভেতরে না বাইরে। কেউ বের হতে দেখেনি। দারোয়ান নাকি সকাল থেকেই গেটে ছিলেন, অথচ দেখেননি তিনিও। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরেও যখন স্বার্থ সাড়া পাওয়া যায়নি, তখন বাইরে থেকে মই দিয়ে সানসেটে দাঁড়িয়ে দেখে এলো মিন্তু। সবার সব প্রশ্নের উত্তর এখানেই মিলল। রোকসানার মুখটা চুপসে গেল বেশি। এক পল আর চোখে শাশুড়ি আর ননাসকে দেখলেন তিনি। শ্বশুর বাড়ি নিয়ে এলেন বিয়ে খেতে, কিন্তু আজ মানসম্মান তার ধুলোয় না মিশে থামবে না। প্রত্যেকের এই নীরবতা অয়নের সহ্য হয় না। উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, এখন সবাই বোবা হয়ে গেছো তাই না? কারো মুখে এখন আর কথা নেই কেন? জয়নব বললেন, আহ আস্তে, বাড়িতে মেহমান আছে দাদুভাই, থাকুক, দেখুক এ বাড়ির সো কল্ড বড় ছেলে কি করেছে। ছোট ভাইয়ের হবু স্ত্রী নিয়ে ভেগে গেছে, দেখুক সবাই। আচমকা গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ইউসার কনুইতে টান মেরে নিজের দিকে ফেরালো অয়ন। ছ্যাঁত করে উঠল মেয়েটার বুক। অয়ন ওর দুই হাতের মাংস খাবলে ধরে বলল,
এই তুই সারাদিন তুষির সাথে থাকিস না? তাহলে ও কোথায় গেল দেখিসনি কেন? কেন ওকে চোখে চোখে রাখিসনি? আমি তো কি আমি ইউষা, তোকে আমি বলিনি ওর খেয়াল রাখতে? বলিনি ইউষা? নাকি তুইও বাড়ির বাকিদের মতো আমাকে গোনায় ধরিস না? নাকি তুইও চাস তুষি ভাইয়ার হোক, তাই চাস তুই? ইউষার বুকের পাঁজর টনটন করে উঠল, টলমলে চোখে বলল, অয়ন ভাই অয়ন শুনল না। ইউষার দুবাহু ছুড়ল সজোরে। কোটরে টইটুম্বুর জল নিয়ে পিছনে গেল মেয়েটা। আরও ভীষণ অনুতাপে পুড়ল তার বুক। এই সব কিছুর জন্য ও দায়ী। কেন ও তুষিকে জোর করেছিল বিয়ে করতে? তুষি নিশ্চয়ই পালিয়ে গেছে, মেজ ভাইয়ার বিরহ নিয়ে বাঁচবে, কিন্তু অন্য কারো হবে না বলে নিজেকে বরাবরের মতো লুকিয়ে নিয়েছে সে। ও জোর না করলে এসব কিছু হতো না। এখানে সব দোষ ওর, একমাত্র ওর। রেহেনুমা হাহাকার করে বললেন, একবার মেয়েটাকে হারিয়েছিলাম, পেয়েছি কত বছর পরে। মেয়েটা আমার আবার হারালো? কোথায় গেল? স্বার্থর সাথে থাকলে জানাক আমাদের। আপা, স্বার্থকে আরেকটা ফোন করে দেখো না, যদি ফোনটা খোলে এখন। মেয়েটা ওর সাথে কিনা একটু শুনতাম আমি। মিন্তু বলল, ভাইয়ার ফোনটা তো বিছানার উপর দেখলাম মা। রেহেনুমার কান্না বাড়ল আবার। অয়ন ফোঁস করে বলল, আজ এখানে একটা রক্তারক্তি হবে। তুষিকে না পেলে আমি কাউকে ছাড়বো না। নাসিরের আম্মা বিরক্ত হলেন, দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলেন, কি বাড়িতে ছেলের বিয়ে করালাম, দুই ভাই এক মেয়ে নিয়ে কী সব করছে। রোকসানার মাথা নুয়ে পড়ল লজ্জায়, মিনমিন করে বললেন, এখনও তো কিছু প্রমাণ হয়নি মা। অয়ন বউ না পেয়ে একটু বেশি ভাবছে। স্বার্থ এরকম করবে না আমরা জানি। আপনি আগে ভাগে এরকম নিন্দে করলে হবে? নাসিরের বোন বললেন, আর যদি করে তখন? রোকসানা মিয়ে গেলেন, সত্যিই তো, যদি স্বার্থই কিছু করে থাকে তখন কাউকে মুখ দেখাবেন কি করে উনি? ধুর, দেশে আসাই ভুল হয়েছে। কি ব্যাপার, বিয়ে বাড়ির এই অবস্থা কেন? হঠাৎ কথাটায় একযোগে সদরের চৌকাট পানে ফিরে চাইল সবাই। স্যুট প্যান্ট পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে জামিল, কপালে ভাঁজ নিয়ে বলল, আমি কি একই রকম দেখতে কোনো ভুল বাড়িতে চলে এলাম? আজ না এখানে বিয়ে? আমাকে তো দাওয়াত দিয়েছিল, কিন্তু সবার তো একই চেহারা। তাহলে এটাকে বিয়ে বাড়ি মনে হচ্ছে না কেন? মনে হচ্ছে শোকসভা চলছে। ও মা, অয়ন, তোমার তো শেরওয়ানি পরে টিপটপ হয়ে বসে থাকার কথা, তোমার এমন পাগল চেহারা কেন ভাই? তনিমা উদ্বেগ নিয়ে বললেন। জামিল, তুমি জানো স্বার্থ কোথায়? ও অবাক হয়ে বলল, স্বার্থ কেন আন্টি ঘরে নেই? না, কখন যে বের হলো কেউ দেখিনি, ফোনটাও বন্ধ করে ঘরে রেখে গেছে। কি বলছেন? অয়ন হনহনে পা চালিয়ে জামিলের সামনে এসে দাঁড়ালো, শক্ত গলায় শুধালো, জামিল ভাই, সত্যি করে বলো, ভাইয়া কোথায়? কি তাজ্জব ব্যাপার, আমি এলাম বিয়ে খেতে আর তোমরা দেখছি আমাকেই জেরা করছো। তুমি আমার কথার উত্তর দাও, কি বলি বলো তো? ও আজ 2 দিন যাবৎ আমার সাথে যোগাযোগই তো করেনি। ফোন দিলেই ব্যস্ত আছি বলে কেটে দিয়েছে। আঙ্কেল দাওয়াত না করলে আমি তো তোমার বিয়েও মিস করে ফেলতাম। কিন্তু ওর খোঁজ কেন অয়ন? আচ্ছা, বিয়ে কি শেষ? আমার কি আসতে দেরি হলো? মিন্তু মুখ কালো করে বলল, আমার তুষিপুকে পাওয়া যাচ্ছে না। মাথায় যেন বাজ পড়ল জামিলের, আর্তনাদ করে বলল, সে কি সর্বনাশ! থানায় ডায়েরি করেছেন আন্টি? ওর ফোন নেই? কল করেছেন? তোমার আঙ্কেল গিয়েছেন, জানি না কি হবে। কোথায় পাবো মেয়েটাকে? ছোটোর দিকে তো তাকানোও যাচ্ছে না। জামিলের চোখ মুখ শুকিয়ে গেল দুশ্চিন্তায়। তার এই কেমন করা দেখে অয়নের ভ্রু গুছিয়ে এলো একটু। ভাইয়া তুষিকে নিয়ে কোথাও গেলে জামিল ভাই জানতোই, কিন্তু ওনার মুখ দেখে তো মনে হচ্ছে না কিছু জানে। মহাদ্বন্দ্বে ভুগল ছেলেটা। জামিল তখনই বলল, অয়ন, চলো, বসে না থেকে আমরা বরং খুঁজতে বের হই, বিপদ আপদের কথা বলা যায় না। অয়ন পুরোপুরি নিশ্চিন্ত হলো জামিল কিছু জানে না। এর মানে তুষি কি স্বেচ্ছায় পালালো? ওর ভেতরটা নড়বড়ে হলো আরও। উদ্বিগ্ন চিত্তে বলল, আমি আমার ফোন নিয়ে আসছি, গাড়িতে আছি আমি, তুমি এসো। অয়ন ছুটল দোতলার দিকে। ইউষার মলিন বিষণ্ণ মুখটায় একপল চেয়ে বেরিয়ে এলো জামিল।